নমস্কার, আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত। আমি একজন ইনভেস্টমেন্ট প্ল্যানার, মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার। গত 13 বছর ধরে মিউচুয়াল ফান্ড মার্কেটে পারিক ফ্লেক্সিক্যাপ স্কিম সাড়া জাগিয়ে চলেছে, কিন্তু গত 2 বছর ধরে এই স্কিমটি কিন্তু অনেকটাই ঝিমিয়ে পড়েছে। আমার ক্লায়েন্টদের মধ্যে অনেকেই এই স্কিমে টাকা রেখেছিলেন, আমিও রেখেছি। দেখতে পাচ্ছি একটি হিসাবে যে যারা 384 দিন টাকা রেখেছেন, মানে আমি একটি হিসাবে দেখলাম যে 384 দিনে ধরুন 4 লক্ষ টাকা রেখেছিলেন এই স্কিমে, তার কারেন্ট ভ্যালু গত 31শে আগস্ট দাঁড়িয়েছে 3,93,854 টাকা, মানে মূল টাকাই কিন্তু পৌঁছতে পারেনি। এবং এই স্কিমটির যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সেটা কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে। 21শে আগস্ট 2026 তারিখে দেখতে পাচ্ছি যে 1,48,429 কোটি টাকা, অনেকটাই বেশি। তাহলে কি বাজারে টাকা খাটাতে পারছেন না তারা? এবং তারা দিন কয়েক আগেও দেখেছি যে 25% টাকা তারা ক্যাশ নিয়ে বসে আছেন, তারা বাজারে ঢালেননি। তারা কি অপরচুনিটি খুঁজছেন? তাহলে এই স্কিমটি থেকে কি আপনি বেরিয়ে আসবেন, বিক্রি করে দেবেন, না এই স্কিমটি হোল্ড করবেন, না আরও বেশি করে আপনি এই স্কিম পারচেস করবেন? আজকে সেটাই কিন্তু বড় প্রশ্ন। তাহলে বাই, হোল্ড অর সেল কোনটা হবে? এই স্কিমটির বিভিন্ন প্যারামিটার্সগুলো নিয়ে আমি আলোচনা করব এবং আপনাদের আমি বোঝানোর চেষ্টা করব যে এই স্কিমটি ভালো না মন্দ হিসেবে এখন রান করছে। এখন খারাপ রান করলেও দেখা যেতে পারে যে ভবিষ্যতে আবার পূর্ব অবস্থায় ফিরেও যেতে পারে। আজকে সেটা নিয়ে আলোচনা। আমি আশা করব যে আমার এই ভিডিও আপনারা পুরোটাই দেখবেন এবং আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টও করবেন আমি যেটা বলছি তার এগেনস্টে বা ফরে। আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, রাউস স্পিচ চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য এই স্কিমটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। শুনতে থাকুন পারিক ফ্লেক্সিক্যাপ স্কিম রেগুলার প্ল্যান। এই রেগুলার প্ল্যানের বিভিন্ন প্যারামিটার্সগুলো নিয়ে আলোচনা, যদিও পুরো স্কিমটি নিয়েই আলোচনা হচ্ছে। বর্তমানে এই স্কিমটিতে ফান্ড ম্যানেজাররা 146টি স্টকে টাকা রাখছে, সেটা ইন্টারন্যাশনাল এবং ইন্ডিয়ান, মূলত ইকুইটিতে। এবং দেখতে পাচ্ছি HDFC ব্যাংক লিমিটেড, তাতে তারা 8.33% টাকা রেখেছেন। তারা পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে 6.23%, ITC লিমিটেডে 6.07%, ICICI ব্যাংক লিমিটেডে 5.52%, কোল ইন্ডিয়াতে 5.35%। এরকমভাবে তারা টাকা রেখেছেন। তাদের হাতে যে 25% ক্যাশটা রেখেছিলেন, তার মধ্য থেকে 10% দেখতে পাচ্ছি যে IT সেক্টরে তারা বিনিয়োগ করেছেন বর্তমানে। যাই হোক, একটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা তারা করছেন। আর এই স্কিমটির যে নেট অ্যাসেট ভ্যালু NAV, সেটা রেগুলার প্ল্যানে দাঁড়িয়েছে 82 টাকা 80 পয়সা 21শে অগস্টের হিসাবে। এবং এই স্কিমটি অনেকটা মানে ডাউনওয়ার্ড প্রোটেকশনটাই অনেকটা ভালো, এটা বলা যেতে পারে। যাই হোক, তেমনভাবে কিন্তু এই স্কিমটি যে যখন দাম বাড়ে তখন কিন্তু তেমনভাবে কিন্তু স্কিমটির দাম বাড়ছে না, আর যখন কমে তেমনভাবে কিন্তু কমেনি। এই হিসাবটা আমরা পরিষ্কারভাবে গত 22 মাস ধরে দেখতে পাচ্ছি। কারণ অক্টোবর 2024 সালের পর থেকে বাজার অনেকটাই বিয়ার মার্কেট হয়েছে, ডাউন হয়েছে। তখন দেখতে পাচ্ছি যে একটা ডাউনওয়ার্ড প্রোটেকশন রয়েছে, কিন্তু তেমনভাবে কিন্তু ফান্ডটি এগিয়ে যেতে পারেনি। একটি নেগেটিভ ব্যাপার দেখতে পাচ্ছি এই স্কিমে ইনভেস্টমেন্ট করলে তাহলে কিন্তু এক্সিট লোড রয়েছে প্রথমে 2% হচ্ছে কেউ যদি ইউনিট অ্যাবাভ 10% অফ ইনভেস্টমেন্ট সেটা যদি 365 দিনের মধ্যে বিক্রি করে দিন। দেখবেন আপনি অন্য স্কিমের ক্ষেত্রে কিন্তু 365 দিনের মধ্যে যদি বিক্রি করে দেয়, রিডিম করে, তাহলে কিন্তু 1% ডিডাকশন হয়। কিন্তু এখানে এক্সিট লোড কিন্তু 365 দিনের মধ্যে যদি কেউ রিডিম করে তাহলে কিন্তু 2%। 730 দিনের মধ্যে যদি কেউ রিডিম করে তাহলে কিন্তু 1%, মানে 365 দিন পার হয়ে গিয়ে। বুঝতেই পারছেন, মানে এক্সিট লোড পুরো সরে যাবে যদি কেউ এই স্কিমে 730 দিনের বেশি টাকা রাখেন। এটা কিন্তু একটা হিন্ড্রেন্স এই স্কিমের। এছাড়া ফান্ড ম্যানেজাররা যখন বিভিন্ন স্টকে বিনিয়োগ করছেন, এই বিনিয়োগের মধ্যে কিন্তু তাদের কনজারভেটিভ দৃষ্টিভঙ্গি আমার চোখে পড়েছে। কারণ তারা বিনিয়োগকারীদের ডাউনওয়ার্ড প্রোটেকশন দিতে চান, ফলে লার্জ ক্যাপে তারা কিন্তু বেশি বিনিয়োগ করে বসে আছেন।
74%। ফলে যখন বাজার ডাউন হয় তখন লার্জ ক্যাপ তো একটু কমই পড়ে বা মার্কেটে, অতএব সেই ক্ষেত্রে তার ডাউনওয়ার্ড প্রোটেকশন দিতে পারেন। কিন্তু যখন বাজার বাড়ে তখন কিন্তু লার্জ ক্যাপে তেমন বাড়বে না। বাজার যখন বাড়ে তখন স্মল ক্যাপ মিড ক্যাপে বেশি রিটার্ন পাওয়া যায়, কারণ সেখানে রিস্ক বেশি, রিটার্নও বেশি। এবং ফান্ড ম্যানেজাররা যেহেতু অনেকটাই দক্ষ হন, ফলে তারা যে স্মল ক্যাপে বিনিয়োগ করেন সেটা অবশ্যই ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু মিড ক্যাপ হবে, আস্তে আস্তে সেগুলো লার্জ ক্যাপে হয়ে যাবে। কিন্তু দেখা যাচ্ছে যে এক্ষেত্রে ফান্ড ম্যানেজাররা চুপচাপ বসে থাকেন বেশি টাকা তারা লার্জ ক্যাপে বিনিয়োগ করে, কিন্তু এটি একটি ফ্লেক্সি ক্যাপ ফান্ড। অর্থাৎ ফ্লেক্সি ক্যাপ ফান্ডে কিন্তু সুবিধা রয়েছে যে যে কোনো জায়গায়, ইকুইটির যে কোনো জায়গায় লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপে তারা বিনিয়োগ করতে পারেন। এবং সেক্ষেত্রে অবশ্যই দেখা যায় যে তারা প্রায় 50%-এর ওপর তারা কিন্তু মিড ক্যাপ এবং স্মল ক্যাপ মিলিয়ে বিনিয়োগ করেন। এবং এক্ষেত্রে বেঞ্চমার্কও কিন্তু তাই, বেঞ্চমার্ক হচ্ছে নিফটি 500 TRI। অতএব এক্ষেত্রে তারা 500টি মানে মার্কেট ক্যাপিটালাইজেশনের ভিত্তিতে স্টকে তারা বিনিয়োগ করতে পারেন। অতএব এক্ষেত্রে মিড ক্যাপ যে স্টক এবং স্মল ক্যাপ স্টক তাতে কিন্তু বিনিয়োগ করার যথেষ্ট সুযোগ ছিল অনেকটা টাকা বাড়িয়ে নেবার, কিন্তু সেটা হয়নি এই স্কিমে। এটা আমি মানে আলোচনায় বলবো যে এটা ফান্ড ম্যানেজাররা এখন করছেন, এরা তারা অবশ্য অনেকটা এক্সপিরিয়েন্স পারসন, কিছু হয়তো তারা ভেবেছেন নতুন কিছু, কিন্তু আমার এটা চোখে পড়েছে নেগেটিভ হিসাবে। গত 22 মাস ধরে যেহেতু শেয়ার মার্কেট ডাউন রয়েছে, সেই কারণে এই পারস্পরিক ফ্লেক্সিক্যাপ ফান্ডের যে পেয়ার স্কিমগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি, তারা কেমন ফাংশন করছে। প্রথমে যদি বলি HDFC ফ্লেক্সিক্যাপ ফান্ড, ঠিক 22 মাস আগে তার দাম ছিল হচ্ছে 1953 টাকা, এখন তার দাম চলছে 2020 ন্যাব, নেট অ্যাসেট ভ্যালু। অতএব সেটা বেড়েছে এই 22 মাসের হিসাবে 3.43%। আরেকটি AMC রয়েছে, তার নাম হচ্ছে হোয়াইট ওয়েক ক্যাপিটাল ফ্লেক্সিক্যাপ ফান্ড। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তাদের 22 মাস আগে ন্যাব, নেট অ্যাসেট ভ্যালু ছিল 16 টাকা 28 পয়সা, এবং সেটা এই 22 মাস পরে এই 21শে আগস্টে তার দাম দাঁড়িয়েছে 17 টাকা 41 পয়সা। অতএব এক্ষেত্রে কিন্তু 6.94% তারা বাড়িয়েছেন, এই যখন বাজার ডাউন চলছে অ্যাগ্রেসিভ ওয়েতে তারা কাজ করেছেন। আর এক্ষেত্রে পরাগপারিকের দাম ছিল 22 মাস আগে, আমি রেগুলার প্ল্যানই সবগুলো বলছি, তা পরাগপারিক ফ্লেক্সিক্যাপ ফান্ডের দাম ছিল 22 মাস আগে 81 টাকা 78 পয়সা, এখন দাঁড়িয়েছে 82 টাকা 81 পয়সা, মানে 1.25% বেড়েছে, অনেকটাই কম পেয়ার যে স্কিমগুলো রয়েছে। এবং এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে নেক্সট 50-তে বিনিয়োগ কেন করছেন না, কারণ নিফটি 50 মধ্যে তারা মূলত বিনিয়োগ করছেন। তারা দেখতে পাচ্ছি 74% তারা লার্জ ক্যাপে বিনিয়োগ করছেন। তারপরে যে নেক্সট 50-র যে পার্টগুলো রয়েছে, এক্ষেত্রে লার্জ ক্যাপের কিছু পার্ট রয়েছে, লার্জ ক্যাপ এরপরে 50টি স্টক রয়েছে, তারপরে যে স্টকগুলো রয়েছে মানে নেক্সট 50, সেই স্টকের মধ্যে কিন্তু আমার মনে হয় বেশি বিনিয়োগ করা উচিত। এবং এই ক্ষেত্রে আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি দেখেছি যে নেক্সট 50 যে পার্টটা রয়েছে, আপনি ইন্ডেক্স ফান্ডে দেখবেন যে নেক্সট 50 যে ইন্ডেক্স ফান্ড রয়েছে তারা কিন্তু অনেকটাই ভালো রিটার্ন দিচ্ছে। এবং নেক্সট 50 আপনি দেখবেন যে সেক্ষেত্রে প্রায় 14% রিটার্ন দিয়েছে কিন্তু গত এক বছরে। অতএব আমার মনে হয় যে এইভাবে যদি এগোনো যায় নেক্সট 50-কে হিসাব করে, তাহলে কিন্তু অনেকটাই কিন্তু রিটার্ন আসবে। হয়তো ফান্ড ম্যানেজাররা চিন্তা করছেন যে তারা ভবিষ্যতে আরও বেশি রিটার্ন দিতে পারবেন, তাই তারা হয়তো আলাদাভাবে স্ট্র্যাটেজি নিয়েছেন। এই ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, কারণ এটা হয়তো তারা অনেক অভিজ্ঞ ব্যক্তি। যাই হোক, এখন আমি এই স্কিমটির অ্যাসেট অ্যালোকেশনটা বলে দিই। অ্যাসেট অ্যালোকেশনে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান ইকুইটিস, সেখানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ সব মিলিয়ে সেখানে 70 থেকে 74% তারা বিনিয়োগ করছেন বর্তমানে। এবং ইন্টারন্যাশনাল স্টকের ক্ষেত্রে তারা বিনিয়োগ করছেন 11%, আর রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টের ক্ষেত্রে 4%, আর হাতে ক্যাশ রেখেছেন এখন 8% থেকে 14%। কিছুদিন আগেও কিন্তু তারা 25% টাকা হাতে রেখেছিলেন। এবার তারা যে টপ সেক্টরসগুলোতে বিনিয়োগ করছেন সেটা বলি। ফিনান্সিয়াল সেক্টরসে তারা বিনিয়োগ করছেন 25%, টেকনোলজিতে বিনিয়োগ করছেন 12%, 12%, সার্ভিসে 10%, আর এনার্জিতে 8%। এবার বলি যে এই স্কিমটি কতটা রিটার্ন দিচ্ছে। প্রথমত গত এক বছরে নেগেটিভ রিটার্ন আগেই বলেছি,
এবং এটা হচ্ছে -2.17%, কিন্তু ক্যাটাগরিতে কিন্তু 4.35% রিটার্ন ছিল। অতএব কতটা কম রিটার্ন দিয়েছে বলুন, প্রায় 7% মতো রিটার্ন কম হয়েছে। আরেকটি হচ্ছে বিষয় যে 3 বছরে দেখা যাচ্ছে অ্যাভারেজ রিটার্ন হচ্ছে 13.68% গত 3 বছরে, আর 5 বছরে দেখা যাচ্ছে 12.58% অ্যাভারেজ রিটার্ন। করোনা পরবর্তী সময়ে রিটার্ন খুব বেশি ছিল, তারপর আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করেছে। এই রিটার্নের অ্যাভারেজ রেটটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। আর র্যাঙ্ক কিন্তু এখন 67টি মানে এর মধ্যে স্টকের মধ্যে এই র্যাঙ্ক কিন্তু এখন 64। রিস্ক রেশিওর আলোচনায় দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেক্ষেত্রে 9.87, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে 15.25%, মানে লো ভোলাটিলিটি। আর বিটা যদি দেখি সেক্ষেত্রেও কিন্তু লো ভোলাটিলিটি, এবং এই ক্ষেত্রে রেট দেখতে পাচ্ছি 0.60, যেহেতু একের কম রয়েছে, লো ভোলাটিলিটি। এবং ইন্ডাস্ট্রিতে দেখতে পাচ্ছি অন্যান্য স্কিমগুলোতে ক্যাটাগরি অ্যাভারেজে 0.96%। অতএব এই ক্ষেত্রে ক্যাটাগরি অ্যাভারেজও কিন্তু ভালো নয়, অনেকটাই কিন্তু কম। আর সাব রেশিওতে দেখতে পাচ্ছি যে বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন দেখা যাচ্ছে 0.76%, অনেকটাই ভালো ক্যাটাগরি অ্যাভারেজ থেকে। ক্যাটাগরি অ্যাভারেজে দেখতে পাচ্ছি 0.46%। আরেকটি বিষয় অবশ্যই লক্ষণীয় যে যেহেতু এখন রেট অনেকটাই কম চলছে, এই সময় যারা এসআইপি করছেন তারা কিন্তু অনেকটাই বেশি ইউনিট পাচ্ছেন, এবং আশা করব যে এই স্কিমটি ভবিষ্যতে তাদের স্ট্র্যাটেজি যেমন আগেও ছিল, এখন স্ট্র্যাটেজি আরও নতুনভাবে নিচ্ছেন তারা, কারণ তারা 10%-এর মতো আবার দেখতে পাচ্ছি টেকনোলজিতে বিনিয়োগ করছেন, অনেকটা টাকা হাতে রেখেছিলেন। অতএব এই ক্ষেত্রে এসআইপি যারা করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু তারা বেশি ইউনিট তারা পাচ্ছেন, ভবিষ্যতে কিন্তু তারা অনেকটাই লাভবান হবে বলে আমার বিশ্বাস। এখন সিপ মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে মিনিমাম 1000 টাকা দিলেই কিন্তু ইনভেস্টমেন্ট করা যায়, এবং অন্য অন্য জায়গাও আপনি যদি লামসাম বিনিয়োগ করেন তাহলেও কিন্তু 1000 টাকা, এডিশনাল পারচেস করলেও কিন্তু 1000 টাকা মিনিমাম। এবং সিন্স লঞ্চ, যবে এই স্কিমটি বাজারে এসেছিল 24শে মে 2013 সালে বাজারে এই স্কিমটি এসেছিল, তখন থেকে সিন্স ইনসেপশন এই স্কিমটি 17.29% অ্যাভারেজ রিটার্ন কিন্তু দিচ্ছে। আর এক্সপেন্স রেশিও কিন্তু অনেকটাই ভালো, মানে আমি যদি ক্যাটাগরি অ্যাভারেজ বলি সেখানে দেখতে পাচ্ছি 1.88% হচ্ছে এক্সপেন্স রেশিও, আর এখানে রেগুলার প্ল্যানে দেখতে পাচ্ছি এক্সপেন্স রেশিও 1.29, অনেকটাই কিন্তু ভালো। মানে একটা ডাউনওয়ার্ড প্রোটেকশন রেখে কিন্তু এই স্কিমটি বাজারে চলছে গত 13 বছর ধরে। যখন বাজারে দাম বাড়ে, আগে উল্লেখ করেছি আমি, তখন তেমন দাম বাড়ে না, কিন্তু যখন দাম কমে যায় তখন কিন্তু তেমন কমে না। এইভাবেই এই স্কিমটি চলছে। মোটামুটি 13-14% তো ইন্টারেস্ট এই রিটার্ন তারা দিয়েই যাচ্ছিল। যাই হোক, অ্যাভারেজ রিটার্ন দেখতেই পাচ্ছেন 17.29%, মানে আগে অনেকটাই বেশি রিটার্ন ছিল। যাই হোক, আজকের এই স্কিমটি নিয়ে যে আলোচনা হলো কেমন লাগলো সেটা আমার ভিডিওতে কমেন্ট করে জানান। আর আমার চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন, যারা দেখছেন তাদের প্রতি আমার বিনম্র অনুরোধ যে আমাকে উৎসাহ দেওয়ার জন্য এই চ্যানেলটিকে, রাউত স্পিচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিলেই হলো। আমি 2-1 দিনের মধ্যেই আরেকটি ইম্পর্টেন্ট অর্থকরী ব্যাপার নিয়ে আমি ভিডিও করব। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন।